শুরুতে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। কলকাতার পর আগরতলা, বিশ্বজুড়ে ছড়াচ্ছে হাসিনার অফিস। প্রবল ক্ষমতায় ভয়ানক চাপে ইউনূস ও নতুন সরকার, বিএনপি তারেক রহমান থাকতে। বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশের প্রয়োজনে আওয়ামী লীগকে ফিরতে তো হবেই, আওয়ামী লীগের রাজনীতিও থাকবে। এটা প্রয়োজনটা আওয়ামী লীগের না, প্রয়োজনটা বাংলাদেশের। আর এই কৃতিত্ব আমি দিব গত 18 মাসে যে মববাজি হয়েছে তাদেরকে। এই কৃতিত্ব আমি দিব তারা যে লুটপাট, লুটতারাজ, ভাঙচুর যা কিছু করেছে, জননিরাপত্তাকে যেই ম্যাসাকার অবস্থায় নিয়ে গেছে, এর কৃতিত্ব তার। হঠাৎ করে ভারত সরকার নরেন্দ্র মোদী যে কারণে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না, ট্রাইব্যুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূস ও বিএনপির নির্বুদ্ধিতা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব ভয়ঙ্কর সংবাদ। 3 বারের ক্ষমতাবান আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস হয়ে গেছে, নাকি কয়লার আগুন এর মতো জেগে উঠবে শীঘ্রই? আওয়ামী লীগের রাজপথে মরণ কামড় শুরু। বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশের প্রয়োজনে আওয়ামী লীগকে ফিরতে তো হবে, আওয়ামী লীগের রাজনীতিও থাকবে। এটা প্রয়োজনটা আওয়ামী লীগের না, প্রয়োজনটা বাংলাদেশের। আর এই কৃতিত্ব আমি দিব গত 18 মাসে যে মববাজি হয়েছে তাদেরকে। এই কৃতিত্ব আমি দিব তারা যেই লুটপাট, লুটতারাজ, ভাঙচুর যা কিছু করেছে, জননিরাপত্তাকে যেই ম্যাসাকার অবস্থায় নিয়ে গেছে, এর কৃতিত্ব তার। সুপ্রিয় দর্শক, শুরুতেই ভয়ঙ্কর সংবাদ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এদিকে নয়াদিল্লি, কলকাতার পর আগরতলা, বাংলাদেশ এবং বিশ্বজুড়ে ছড়াচ্ছে শেখ হাসিনার প্রবল ক্ষমতায় ভয়ানক চাপে বিএনপি ও জামায়াতে ইসলাম। শুধু বাংলাদেশে ঝটিকা মিছিলেই থেমে নেই শেখ হাসিনার দল আওয়ামী লীগ, কিংবা ইংল্যান্ড বা আমেরিকাতেই আটকে নেই, গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে আওয়ামী লীগ। অনেকেই বলে থাকেন, যেখানেই আওয়ামী লীগ ঘাঁটি গাড়ে সেখানেই নিজেদের দাপট বাড়ায়। এইবার শোনা যাচ্ছে কলকাতার পর আওয়ামী লীগ দাপট বাড়িয়েছে আগরতলাতেও। সেখানেই দলীয় কার্যালয় বানানো হয়েছে বলে খবর। কেউ কেউ বলছেন, ভাইরাসের মতো সমস্ত জায়গাতে ছড়িয়ে পড়ছে আওয়ামী লীগ। গত বছর 5ই আগস্ট দেশ ছেড়েছিলেন পূর্বতন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে তিনি ভারতের আশ্রয়ে রয়েছেন। তারপর থেকেই অনেকে বলছেন, শুধু শেখ হাসিনা নন, তার সঙ্গে বহু আওয়ামী লীগের শীর্ষ নেতা ভারতের আশ্রয়ে রয়েছে। তারা একত্রিত হয়ে জোট বাঁধছে এবং বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছে। এদিকে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন এগিয়ে আসছে। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতা কর্মীরা ঝটিকা মিছিল করছে বাংলাদেশে। প্রথম দিকে মুখ বেঁধে মিছিল করলেও এখন দেখা যাচ্ছে অবাধে ঝটিকা মিছিল করছে তারা। এর মধ্যে গ্রেফতারিও বাড়ছে। কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, যারা সত্যিকার আওয়ামী লীগের নেতা কর্মী তারা অন্তরালে নিরাপদ জায়গায় রয়েছেন। কিন্তু যাদের গ্রেফতার করা হচ্ছে তারা কেউই প্রকৃত আওয়ামী লীগ নেতা নন। এর মধ্যে মিয়ানমার সীমান্ত দিয়ে প্রচুর অস্ত্র ঢুকছে বাংলাদেশে। এখানেই অন্তর্বর্তী সরকারের তরফে বলা হচ্ছে, সেগুলি সবই আওয়ামী লীগ করছে। দেশের বাইরে থেকে দেশকে অশান্ত করার চেষ্টা করছে তারা। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশে এই মুহূর্তে যে অরাজকতা সৃষ্টি হচ্ছে তার দায় কি অন্তর্বর্তীকালীন সরকার এড়িয়ে যেতে পারে? তার কারণ তারাই দেশের ক্ষমতায়, দেশকে পরিচালনা করছে তারা। সরকারে থাকা অবস্থায় অবিলম্বে দেখা উচিত সীমান্তবর্তী এলাকাগুলিতে কড়া নজরদারি বাড়ানো উচিত বলে বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এছাড়াও প্রশ্ন উঠছে, শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষমতা হাতে নেওয়ার পর মোহাম্মদ ইউনূস সমস্ত জেলে থাকা আসামিদের ছেড়ে দিয়েছিলেন। তারা বাইরে বেরিয়ে নতুন করে ষড়যন্ত্র করছে না, কে গ্যারান্টি দিতে পারে? তবে এর দায়ও তো এড়িয়ে যেতে পারে না অন্তর্বর্তীকালীন সরকার। এদিকে আগরতলাতে যে বলা হচ্ছে আওয়ামী লীগের অফিস, সেখানে নিজেদের শক্তি বৃদ্ধি করছে হাসিনার দল। তাতে বিশ্ব দরবারে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা বাড়ছে, সেটা প্রমাণিত হচ্ছে। এমনকি যদি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেওয়া হয়, তবে নিন্দার ঝড় উঠবে বিশ্ব দরবারে। কারণ একটি রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া দেশের গণতন্ত্রের বিপর্যয়। সেক্ষেত্রে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে নির্বাচনের ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার। গত 17 নভেম্বর হাসিনার দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা ঘোষণার পরপরই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য বেশ জোরালো ভাষায় ভারতের কাছে চিঠি পাঠিয়েছে। এটা অবশ্য নতুন নয়, এর আগেও দুবার এই একই চিঠি পাঠিয়েছিল মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, যাকে কূটনৈতিক ভাষায় নোট ভার্বাল বলা হয়। তবে আগের দুটো চিঠির থেকে এবারে পাঠানো চিঠির পার্থক্য আছে। সেটা হলো, এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডের সাজা পেয়েছেন। ফলে ঢাকার দাবি আরও জোরালো এবার। এর ফলে ঢাকা যে চিঠি নয়াদিল্লিকে দিয়েছে তার ভাষাও যথেষ্ট কঠোর। ফলে অনেকেই অসীম আগ্রহে অপেক্ষায় ছিলেন দিল্লি কী জবাব দেয়।
দেখা গেল এবারও আগের মতো বাংলাদেশ থেকে হাসিনার প্রত্যর্পণের চিঠিকে কার্যত পাত্তা দিল না নয়াদিল্লি, যা ঢাকার অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছে। বুধবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, আমরা এই সংক্রান্ত চিঠি পেয়েছি, আমরা এর আইনগত দিক খতিয়ে দেখছি। তবে হাসিনাকে ফেরানো নিয়ে কোনো উচ্চবাচ্য না করলেও কূটনৈতিক ভাষায় অন্য একটি বার্তাও দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র কার্যত ঘুরিয়ে বলে দিলেন, মোহাম্মদ ইউনুসের এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কোনো কথা বলতে নারাজ মোদী সরকার। এই সরকার অনির্বাচিত, পরে বাংলাদেশের কোনো নির্বাচিত সরকারের সঙ্গেই তারা আলোচনা করবে। ফলে ধরেই নেওয়া যায় ভারত আপাতত হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে না। দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি অনুসারে হাসিনার প্রত্যর্পণ ভারতের জন্য একটি বাধ্যতামূলক দায়িত্ব ছিল। মন্ত্রণালয় উল্লেখ করে আরও বলেছে যে যদি কোনো দেশ মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত এই ব্যক্তিদের আশ্রয় দেয়, তবে তা হবে অত্যন্ত অবন্ধুত্বপূর্ণ কাজ এবং ন্যায় বিচারের প্রতি অবমাননা। হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার চিঠির বিষয়টি ভারত স্বীকার করলেও এক বিবৃতিতে ভারতের বিদেশ মন্ত্রণালয় কেবল বলেছে যে তারা রায়কেই লক্ষ্য করেছে। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি থেকে অলরেডি ইতিমধ্যে মাইনাস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এক বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। শেখ হাসিনা সহ জুলাই গণহত্যার আসামিদের ও শহীদ শরীফ ওসমান বিন হাদির খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন জাতীয় ছাত্রশক্তির নেতারা। সমাবেশে ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান বলেন, আওয়ামী লীগ চেষ্টা করেছে জাতীয় পার্টির মাধ্যমে তারা নির্বাচন করবে। জাতীয় পার্টি কোনো আসনে দ্বিতীয় স্থান অর্জন করতে পারে নাই। জাতীয় পার্টি নির্লজ্জভাবে এই নির্বাচনে হেরেছে। সুতরাং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি থেকে অলরেডি মাইনাস হয়ে গেছে। জাহিদ আহসান আরও বলেন, আমরা আজকে রাজু ভাস্কর্য থেকে দাবি জানাই শেখ হাসিনা সহ তার মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা যারা ভারতে পালিয়ে আছেন তাদের সবাইকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত দিতে হবে। ওসমান হাদির খুনিদের বাংলাদেশে এনে আদালতের মুখোমুখি করার দাবি জানিয়ে ছাত্রশক্তির এই নেতা বলেন, আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাই আপনারা অনতিবিলম্বে কূটনৈতিক তৎপরতা শুরু করবেন এবং শরীফ ওসমান বিন হাদির যে সকল খুনিরা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে বাংলাদেশে এনে আদালতের মুখোমুখি করবেন। জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার বলেন, নির্বাচন শেষ হওয়ার সাথে সাথে বিএনপি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। আমরা দেখেছি বিএনপির একজন এমপি, সংসদ সদস্য আওয়ামী লীগের নেতাকে গিয়ে কারা ফটক থেকে নিয়ে আসছেন। আমরা এই সকল ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই সময় যারা জেনজি প্রজন্ম রয়েছে তারা বিভিন্ন সময়, বিশেষ করে একেবারে তরুণ প্রজন্ম যারা আছে, যাদের বয়স জাস্ট 18 হলো বা 15-16 বছর বয়সী ছেলেমেয়েরাও পর্যন্ত আমাকে বারবার প্রশ্ন করেছে তখন তফাৎটা কোথায়, আসলে সমস্যাটা ঠিক কোন জায়গাতে। আমার কাছে মনে হচ্ছে যে এই সময়ের তরুণ তরুণীদেরকে আমি হাতে কলমে একেবারে দেখিয়ে দিতে চাই যে কেন বাংলাদেশ আওয়ামী লীগের সমস্ত সহযোগী সংগঠন, ভাতৃপ্রতিম সংগঠন বা শুভানুধ্যায়ী যারা আছে তারা জিয়াউর রহমানকে এই প্রবলভাবে ঘৃণানের সরাসরি সংযোগ আছে এবং সেই সংযোগের কথা অতীতে বহুবার নানানভাবে বলা হয়েছে। কিন্তু 5ই অগস্টের পরে সবচাইতে বড় বোমাটি যিনি ফাটালেন তিনি হচ্ছে বঙ্গবন্ধুর অন্যতম আত্মস্বীকৃতি খুনি মেজর ডালিম। আমি বলি শোনো, এই যে সেনা পরিষদ, আমরা যখন ভারতে যুদ্ধ করছিলাম তখন আমরা এই মুক্তিযুদ্ধের আড়ালে আমরা সেনা পরিষদের বীর বপন করি। তখন কিন্তু আমি, কারণ আমি যেরকম অনেক আগে